মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি বিশ্বের সব দেশ দখল করতে চান? সব দেশ না, ধরুন যেগুলোকে তিনি পছন্দ করেন বা যেগুলোকে তিনি অপছন্দ করেন তেমন দেশগুলোকে দখল করতে চান। কি মনে হয় আপনার? ভেনেজুয়েলা দেখছেন না যে কিভাবে মাদুরোকে তুলে নিয়ে আসা হলো? এরপরের তালিকায় পড়েছে ইরান, এরপরে আছে নাকি গ্রিনল্যান্ড। তাহলে কি ট্রাম্প একের পর এক দেশ দখল করতে চাচ্ছেন? বিষয়টা এতটা সহজ না। আসলে আমরা যেটা ভাবছি আর ট্রাম্প বা তার সাগরেদ বা তার পারিষদরা যা ভাবছেন দুটোর মধ্যে কিন্তু আসমান জমিন পার্থক্য। দেখুন যে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মাদুরোকে তুলে আনার প্রায় 1 মাস হতে চলল, কিন্তু সেখানে কোনো আমেরিকার প্রশাসন বসেছে? যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি এখন প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন। তার মানে আমেরিকা সরাসরি সেখানে এখনো পর্যন্ত হস্তক্ষেপ করেনি বা তার লোকজনকে বসায়নি। এই হচ্ছে আমেরিকার চাল। মানে পেছনে কি আছে এইটা কিন্তু বোঝাটা এত সহজ না। তিনি কিউবাকে খেলাচ্ছেন, বলছেন যে কিউবা থেকেও, কিউবার যিনি প্রেসিডেন্ট তাকে এই ঠিক একইভাবে তুলে আনা হবে। তুলে আনা হবে কলম্বো থেকে, ইরান থেকে। কোত্থেকে তিনি তুলে আনবেন না, যে যাবেন টুপ করে ধরবেন, প্লেনে চড়াবেন অথবা হেলিকপ্টারে চড়াবেন, নিয়ে আসবেন নিজের বিমানবাহী রণতরীতে, সেখান থেকে সোজা আপনার জাহাজে চড়িয়ে একেবারে মার্কিন উপকূলে বা মার্কিন কোনো ঘাঁটিতে। কিন্তু তার আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা যদি বলতে হয় তাহলে কিন্তু এটা মানে শুধু ট্রাম্পের উদ্দেশ্য না, পুরো আমেরিকা এবং আমেরিকার যে ডিপ স্টেট আছে তাদের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনারই পার্ট কিন্তু এই ট্রাম্পের সিদ্ধান্তগুলো। ট্রাম্প একটু বলা যায় যে বেশি জোরে সোরে শুরু করেছেন, বেশি তাড়াহুড়ো করছেন, যে তার হাতে সময় মাত্র হয়তো আর 3 বছর, এই 3 বছরের মধ্যে সব শেষ করতে হবে, ফলে তার তাড়াটা একটু বেশি। এখন যদি বলা যায় যে দেশ দখলে যদি তার লক্ষ্য না হবে তার লক্ষ্যটা কি? হ্যাঁ, লক্ষ্য আছে, 3টি লক্ষ্য। কি? 1, বিশ্বে যে ফসিল ফুয়েল বা জ্বালানি তেল এর মজুদ আছে, এই জ্বালানি তেলের মজুদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এটা গেল 1। 2, বিরল খনিজ বা রেয়ার আর্থ এলিমেন্ট হিসাবে যে বিষয়গুলো বা যে খনিজ পদার্থগুলো পরিচিত তার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। 3 কি আছে? 3 আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটি সমুদ্র পথ। কোন সমুদ্র পথ? যে পথ ধরে সারা বিশ্ব জুড়ে বাণিজ্য চলে, এই বাণিজ্যিক নৌ রুট যেটা আন্তর্জাতিকভাবে পরিচিত এবং যার নিয়ন্ত্রণ এখন আমেরিকারই হাতে, সেই বিষয়টার উপর তার আধিপত্য চাই। তাহলে প্রথমে এলাম আমরা জ্বালানি তেলের বিষয়ে। কেন জ্বালানি তেল? জ্বালানি তেলের দাম কিন্তু আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক বাজারে কিন্তু জ্বালানি তেলের দাম এখন কম। কেন কম? এর পেছনেও কিন্তু একটা খেলা আছে। এই খেলার মূল লক্ষ্য ছিল রাশিয়া। জ্বালানি তেলের যদি আন্তর্জাতিকভাবে দাম কম থাকে তাহলে রাশিয়া কম পয়সা পাবে, সে যত বেশি তেল বেচবে তার তুলনায় অনেক কম পয়সা পাবে, ফলে সে আর্থিকভাবে দুর্বল হবে। এরকম কি ছিল চিন্তা। কিন্তু রাশিয়া কি দুর্বল হয়েছে? সেটা বলা যায় না। রাশিয়ার অর্থনীতি বা রাশিয়ার ভেতরকার অবস্থা কিন্তু তা বলে না। বরং রাশিয়ায় যে একটা যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতিতে কিন্তু রাশিয়ার একটা ওয়ার ইকোনমি গ্রো করেছে। এই ওয়ার ইকোনমি গড়ে ওঠার কারণে সেখানে কিন্তু অর্থনীতি বেশ চাঙ্গা। তারা কিন্তু কারোর উপর নির্ভর করছে না। দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞা থাকার পরেও তারা বেশ বহাল তবিয়তে আছে। কিন্তু আবার যদি জাস্ট আপনি আরেকটি দেশের দিকে দেখুন, সবচেয়ে বেশি তেল উৎপাদন করে কোন দেশ? সৌদি আরব। যে সৌদি আরব এতদিন তেল বেচে তার সংসার চালাতো, সংসার না, তার দেশ চালাতো, সেই সৌদি আরব এখন তেলের উপর নির্ভর করতে পারছে না, তেল বিক্রির অর্থের উপর পুরোপুরি নির্ভর করতে পারছে না। ভাবতে পারছেন কোথায় গেছে বিষয়টা? তাহলে বলতে পারেন যে তেলের তো দাম নেই, তাহলে ট্রাম্পের এত জ্বালা কেন? কারণ ট্রাম্প জানেন
যে তেলের এই যে জ্বালানি তেল বা ফসিল ফুয়েল এর বিকল্প আসতে এখনো বহু দেরি। এত সহজে ওই ইভি কার বলি আর সোলার এনার্জি বলি, রিনিউয়েবল এনার্জি বলি, এগুলোর পরিমাণ এখনও যৎসামান্য। তার তুলনায় এখনও ফসিল ফুয়েলের দাম কিন্তু অনেক বেশি, তার চাহিদা বেশি বাজারে। এই জন্য দেখুন ফসিল ফুয়েল কোথায় আছে সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি মজুত আছে যে দেশটিতে, তার নাম ভেনেজুয়েলা। এই ভেনেজুয়েলাকে কিন্তু সেই জন্য প্রথমেই ধরাশায়ী করেছেন ট্রাম্প, মানে ধরাশায়ী করার এখন চেষ্টা করে যাচ্ছেন, যাতে তার সমস্ত তেল ভাণ্ডারের উপর নিয়ন্ত্রণ তার উপরে থাকে, তার কাছে থাকে। এরপর যদি দেখি যে কোথায় আছে, 4 নম্বরে আছে যে দেশটি, সেটি হচ্ছে ইরান। ইরানে বিশ্বের 4র্থ তেল ভাণ্ডার। তো ইরান দেশটি আবার বড্ড বেয়াড়া, সে যুক্তরাষ্ট্রের কথা শুনে চলতে চায় না। তার দোস্ত হচ্ছে রাশিয়া এবং চীন, এটা আবার খুবই অপছন্দ ট্রাম্পের। এখন তিনি উঠে পড়ে লেগেছেন কিভাবে ইরানের এই তেল ভাণ্ডারের উপর নিয়ন্ত্রণ নেওয়া যায়। তাহলে পৃথিবীর 1 নম্বর ভেনেজুয়েলা, যদি 2, 3 এগুলো বলি, তাহলে এর মধ্যে সৌদি আরব আছে, অন্যান্য আরব দেশগুলো আছে, আর ইরান পেয়ে গেলে তো পোয়া 12। হ্যাঁ, আরও একটি দেশের কাছে প্রচুর তেল আছে, রাশিয়া, সেই দেশটির তার দরকার নেই। এই যে দেশগুলোর নিয়ন্ত্রণ যদি তার হাতে থাকে, কারণ আরব দেশগুলো ইতিমধ্যেই আমেরিকার নিয়ন্ত্রণে, আর যদি এর সঙ্গে ভেনেজুয়েলা এবং ইরান যুক্ত হয়, তাহলে তো আর কথা নেই। কথা নেই কেন? কথা নেই এই কারণে, তখন কিন্তু দেখবেন যদি ইরানকে সে বাগে আনতে পারে বা ইরানের তেল এর খনির উপর যদি সে নিয়ন্ত্রণ আনতে পারে, তাহলে দেখবেন তেলের দাম আবার চটচট করে বাড়তে শুরু করেছে। কারণ এই যে তেল কোম্পানিগুলো, বড় বড় তেল কোম্পানিগুলো, সেটা আমেরিকার হোক বা ইউরোপের দেশগুলোর হোক, তারা যখন বিপুল অর্থ বিনিয়োগ করবে, তাদেরও বিরাট অঙ্কের লাভ এনে দেওয়ার দায়িত্ব কিন্তু এই ট্রাম্পের বা ট্রাম্পের প্রশাসনের। ফলে তখন কিন্তু তেলের দাম আন্তর্জাতিক বাজারে বাড়তে থাকবে। মরবে কারা? মরবে হচ্ছে আমাদের মতো দেশের লোকেরা। হ্যাঁ, চাপ পড়বে কারা বা চাপে পড়বে কারা? চাপে পড়বে কিন্তু চীন, চাপে পড়বে ভারত। চীন তবুও তার একটা নির্দিষ্ট খনিজ তেল আছে, যে তার চাহিদার 30% খুব বেশি যদি হয় তাহলে 50% সে মেটাতে পারে। কিন্তু বিপুল পরিমাণ তেল তাকে আমদানি করতে হয়। 140 কোটি দেশ, তারপরে আবার শিল্পোন্নত দেশ, চারিদিকে যেখানে যায় সেখানেই শিল্প। তো এই শিল্পের চাকা সচল রাখতে তার তেলের প্রয়োজন। আর এই তেলের উৎসই ছিল ভেনেজুয়েলা, রাশিয়া, ইরান, এই দেশগুলো। এমনকি সৌদি আরব এবং অন্যান্য দেশও আছে, কিন্তু এই দেশগুলো ছিল প্রথম সারিতে। তাহলে যদি ভেনেজুয়েলা এবং ইরানকে নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে বুঝতে পারছেন যে চীনকে কিভাবে টাইট দেওয়া যাবে। হ্যাঁ, চীনকে বলা হলো যে কোনো সমস্যা নেই, যেটা ভেনেজুয়েলার ক্ষেত্রে বলেছেন যে আমরা চীনকেও তেল দেব। হ্যাঁ, তেল দেব, কিন্তু কত দামে দেব, এটা কিন্তু একটা বড় ব্যাপার। এইভাবে ঘুরছে কিন্তু তেলের রাজনীতিটা। এই তেলের রাজনীতির জন্য কিন্তু ট্রাম্পও ঘুরছেন দেশে দেশে, অঞ্চলে অঞ্চলে। এরপর যদি আমরা আসি যে সে বিরল খনিজের ব্যাপারে, যে শিল্পটাকে চীন একটা এমন উচ্চতায় নিয়ে গেছে যেখানে তার ধারের কাছে কেউ নেই। সারা বিশ্বে যে পরিমাণ বিরল খনিজ উৎপাদন হয়, তার 70% হয় চীনে। আর যা রপ্তানি হয়, সেই রপ্তানি 90%ই করে চীন। চীন কিন্তু যখনই এই যে ট্রাম্প সাহেব আপনার ট্যারিফ নিয়ে লেগে পড়লেন বিভিন্ন দেশের পেছনে, তখনই কিন্তু চীন তার ট্রাম্প কার্ড খেলে দিল। এই ট্রাম্প কার্ডই ছিল কিন্তু বিরল খনিজ। সে বিরল খনিজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করল। ফলে এই মোবাইল ফোন থেকে শুরু করে, হাইপারসনিক মিসাইল থেকে শুরু করে, স্যাটেলাইট থেকে শুরু করে, যুদ্ধ যে মানে অত্যাধুনিক যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান পর্যন্ত সব কিছুতেই এই বিরল খনিজের ব্যবহার। আর এটা না থাকলে আসলে কিছুই হবে না। সেইটা বুঝেই কিন্তু ট্রাম্প যে জিনিসটা করেছেন, তিনি ইতিমধ্যে আমেরিকায় 2টো কারখানা তৈরির নির্দেশ দিয়েছেন।
এবং সেগুলো চলছেও জোর তালে, একটা ডেট্রয়েট আর একটা অন্য কোন শহরে। এই কারখানায় আপনার বিরল খনিজ, যে অপরিশোধিত খনিজ থাকবে সেটা পরিশোধিত হবে এবং আমেরিকা সরাসরি ওই অপরিশোধিত খনিজ পেতে চায়। এই খনিজের উৎস কোথায়? তাহলে আসে আমেরিকা যে এত খনিজ, বিরল খনিজটা পাবে কোথায়? এইখানেই কিন্তু আরেকটা প্রশ্ন। আপনারা দেখেছেন যে ট্রাম্প তিনি মনরো ডক্ট্রিনকে এখন ডনরো ডক্ট্রিন নামে পুরো দক্ষিণ আমেরিকাকে নিজের কবজায় আনতে চান। কারণ কি? কারণ এই দক্ষিণ আমেরিকার দেশগুলোর কাছে বিরল খনিজের একটা বিশাল ভাণ্ডার আছে, বিশাল ভাণ্ডার আছে গ্রিনল্যান্ডে। এইসব জায়গা থেকে যদি বিরল খনিজগুলো অপরিশোধিত আকারে আমেরিকায় নিয়ে হাজির করা যায়, তাহলে কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে তাকে আর চীনের উপর নির্ভর করতে হচ্ছে না। চীনের উপর নির্ভরশীলতা গেলেই তখন কিন্তু আর আমেরিকাকে পায় কে? এটাই কিন্তু মানে ট্রাম্পের লক্ষ্য। ট্রাম্প এটাই চান। আর যদি বলি আসি তৃতীয় প্রশ্নে, হ্যাঁ, বৈশ্বিক নৌ রুট বা আন্তর্জাতিক বাণিজ্য রুট, যেখানে আন্তর্জাতিক বাণিজ্যের 90% বেশি পণ্য চলাচল হয় জাহাজের মাধ্যমে। সেই জাহাজ চলে বিভিন্ন নৌ রুট, যে আপনার ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এইসব মহাসাগরকে ঘিরে যে পথ তৈরি হয়েছে সেই পথ কিন্তু আপনার পরীক্ষিত পথ। সেই পথের নিয়ন্ত্রণ কিন্তু আমেরিকার কাছে। সেই আমেরিকা সেই পথটাকে আরও সুদৃঢ় করতে চায়। এখন আপনার গোল বেঁধেছে কোথায়? তাহলে গোল বেঁধেছে এই যে আমরা একটা কথা বলি না, বৈশ্বিক উষ্ণায়ন। এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে উত্তর মেরুর বরফ গলতে শুরু করেছে। আর উত্তর মেরুর বরফ গলতে শুরু করায় সেখানে আর্কটিক দিয়ে একটা নতুন নৌপথ তৈরি হচ্ছে। এই নতুন নৌপথের উপরে আমেরিকার কিন্তু তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। এই নতুন নৌপথের ব্যাপারে অনেক আগে থেকেই সক্রিয় ছিল রাশিয়া এবং চীন। ইতিমধ্যে তারা এই নৌপথটার উপরে একটা অধিকার স্থাপন করে ফেলেছে বা নিজেদের দাপট দেখিয়ে ফেলেছে। এইটাই মানতে পারছেন না ট্রাম্প। আর এই নৌরুটটা যদি চালাতে হয় তাহলে গ্রিনল্যান্ডকে দখল করা বা গ্রিনল্যান্ডকে নিজের কাছে রাখাটা খুবই জরুরি। কারণ এতদিন আমেরিকা যে বৈশ্বিক নৌরুটকে নিয়ন্ত্রণ করেছে, সেই নৌরুটগুলো কিন্তু তার প্রত্যেকটা হাতের তালুর মতো চেনা। কিন্তু এই অচেনা নৌরুটকে নিশ্চিত করতে, নিজের নিয়ন্ত্রণে রাখতে, নিজের আধিপত্যের মধ্যে রাখতে, এইটা কিন্তু গ্রিনল্যান্ড ছাড়া সম্ভব না। যে কারণে ট্রাম্প যেভাবেই হোক গ্রিনল্যান্ডকে তিনি নেবেনই। সেটা কিভাবে নেবেন সেটা ঠিক করতে হবে ইউরোপের নেতাদের। আর শেষে বলি যে কেন এই তিনটির বিষয়ে এত জোর দিয়ে আমি বলছি, বলারই বা কারণ কি? কারণ তিনটি কিন্তু পরীক্ষিত। এক, তেল। আপনি যদি দেখেন খনিজ তেলের কারণে কিন্তু কয়লা একদিন যার ব্যবহার ছিল সারা বিশ্ব জুড়ে ব্যাপকভাবে, সে কয়লা কিন্তু অপসৃত। কয়লা কিন্তু আর বাজারে নেই, কেউ কয়লার দাম জিজ্ঞাসা করে না। কিন্তু খনিজ তেল এটা গত 80 বছর ধরে একটা পরীক্ষিত জ্বালানি এবং আগামী বহু বছর ধরে সে পরীক্ষিত জ্বালানি হিসেবেই থেকে যাবে। সুতরাং যত সভা সম্মেলন, যত কিছুই হোক না কেন, এই জিরো কার্বন নিয়ে যত আলোচনাই হোক না কেন, ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির চাহিদা কিন্তু কমবে না, অন্তত অদূর ভবিষ্যতে এর কোনো সম্ভাবনাই নেই। একটা পরীক্ষিত বিষয় গেল। দুই, বিরল খনিজ। বিরল খনিজ নিয়ে আপনার সবচেয়ে বড় যে এখন যদি বিশ্বের কত লোকের হাতে মোবাইল ফোন আছে, টাচ ফোন আছে, বিলিয়ন বিলিয়ন মানে শত শত কোটি মোবাইল ফোন সারা বিশ্বের মানুষের হাতে আছে। আর এগুলোর জন্যই তো দরকার সেই বিরল খনিজ। তো একটা মাত্র উদাহরণ দিলাম যে এতে কিন্তু পুরো বিষয়টা বোঝা যাচ্ছে যে বিরল খনিজ হাতে থাকলে কতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং সেটা চীন কিন্তু এটার উপর নিয়ন্ত্রণ আরোপ করে বুঝিয়েও দিয়েছে। তিন,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে, যে বিশ্ব ব্যবস্থা আমেরিকার নেতৃত্বে গড়ে তোলা হয়েছে, যা একসময় সোভিয়েত ইউনিয়ন নামক আর এক পরাশক্তির দ্বারা চ্যালেঞ্জ করা হতো, যা 1991 সালের পরে ইতিহাস হয়ে গেছে, সেই ইতিহাস আর কেউ মনে রাখেনি। এখন 1991-এর পর থেকে সারা বিশ্বের নৌ রুট কিন্তু নিয়ন্ত্রণ করে আমেরিকা। এখন তার বাকি শুধু এই যে আর্কটিক রুট, যদি এটিকে সে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আগামী বহুদিন আমেরিকার নিয়ন্ত্রণেই থাকবে গোটা বিশ্ব, এবং ট্রাম্প এটারই স্বপ্ন দেখেন।